শিক্ষার্থীবৃন্দ ভালো আছো নিশ্চয়ই সবাই। আমরা অবস্থার উপরিবর্তন নীতি এবং তরঙ্গ ফাংশনের ফুরিয়ার রূপান্তর এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার আজকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে প্রথমেই আমরা আলোচনা করে নেব ডিরাক ডেল্টা নরমায়ন। গত লেকচারে আমরা আলোচনা করেছি বাক্স নরমায়ন। আজকে আমরা আলোচনা করব ডিরাক ডেল্টা নরমায়ন। বাক্স নরমায়নে আমরা বলেছি কে এর মান যদি বিচ্ছিন্ন প্রকৃতির হয়, ভরবেগ যদি বিচ্ছিন্ন হয়, সে কারণে তখন আমরা বাক্স নরমায়ন ব্যবহার করি। আর যদি কে এর মান ধারাবাহিক কোনো মান পেয়ে থাকি, আমরা অবিচ্ছিন্ন প্রকৃতি যদি কোনো মান পাই, অর্থাৎ কে যদি যে কোনো মান, কে এর যে কোনো মান হতে পারে, সেক্ষেত্রে আমরা ডিরাক ডেল্টা নরমায়ন ব্যবহার করে থাকি। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আমরা এই সমীকরণটি গতদিনও বিবেচনা করেছিলাম, আজকেও বিবেচনা করছি। এই সমীকরণে আজকে আমরা ধরে নিচ্ছি কে হলো অবিচ্ছিন্ন প্রকৃতি, কে এর মান কে যে কোনো মান হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে গতদিন আমরা এই আকৃতির একটি সমীকরণ লিখে এসেছিলাম যে সাই এল স্টার আর সাই কে আর ডিটা ইকুয়াল টু এ স্টার এল এ কে এত, এরকম আকৃতির একটা সমীকরণ আমরা গতদিন লিখে এসেছি। এইখান থেকে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। আমরা জানি যে এইটুকুর পরিবর্তে আমরা প্রথম পদটা বিবেচনা করছি। এইটুকুকে এখানে রয়েছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস এল এক্স ইন্টু এক্স ডিএক্স। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতেই পারি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এর পরিবর্তে আমরা এখানে একটা চলক ব্যবহার করলাম জি। এই জি এর মানটা আমরা ধরে নিচ্ছি জি টার্নস টু ইনফিনিটি। তাহলে এইটি যা বোঝাচ্ছে, এই অংশটুকু আসলে আমার তাই বোঝাচ্ছে, জি টার্নস টু ইনফিনিটি। ভিতরের অংশটুকু অ্যাজ ইট ইজ থাকলো আমাদের। এটাকে যদি আমরা সমাকলন করি সাধারণ সমাকলনের নিয়মে, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষটা যেমন ছিল তেমনই রয়েছে আমাদের, বাম পক্ষ তেমনই রয়েছে, ডান পক্ষটা এইটাকে ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে এরকম একটি সমীকরণ পাই আমরা। এখানে যদি আমরা মান বসাই, এক্স এর মানগুলো লিমিটগুলো যদি আমরা বসিয়ে দেই, তাহলে আমাদের সমীকরণের চেহারাটা আসবে তখন এরকম। এক্স এর জায়গায় আমরা একবার জি বসালাম, একবার মাইনাস জি বসালাম, লিমিট আমরা যেভাবে বসাই। এখন এইটাকে যদি আমরা ভাঙি, এটা ই টু দি পাওয়ার আই থিটা ফর্মে আছে, আর এটি আছে ই টু দি পাওয়ার আই থিটা ফর্মে, এটি আছে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ফর্মে, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, আর এটি হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। আর এটাকে যদি আমরা ভাঙি cos থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে যদি আমরা ভাঙি cos থিটা মাইনাস আই সাইন থিটা, তাহলে cos থিটা ক্যান্সেল হয়ে যায়, আমাদের উপরে শুধু এই পদটুকু বেঁচে থাকে। এখান থেকে আমরা আই ক্যান্সেল করতে পারি, আই ক্যান্সেল করতে পারি, এই টুটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। এইখানে যেহেতু একটা পাই দিয়েছি, আমরা নিয়ে আসছি, ফলে নিচে এখানে একটা পাই রেখেছি, এই পাই এবং এই পাই ক্যান্সেল হলে আমার কিন্তু আগের সমীকরণটাই থেকে গেল। কেন এরকম করলাম আমরা, এই যে অংশটুকু আমাদের, এই অংশটুকু এটি আমাদের জানা একটি, এটির মান জানা রয়েছে আমাদের। এইরকম কোনো ফাংশনকে আমরা প্রকাশ করি হচ্ছে, দেখো এইরকম কোনো ফাংশনকে আমরা ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করে থাকি। এই ডেল্টা এক্স কে আমরা বলি ডিরাক ডেল্টা ফাংশন। ডেল্টা এক্স কে আমরা বলে থাকি ডিরাক ডেল্টা ফাংশন, যার সমীকরণ হচ্ছে এরকম, যার আসল চেহারা হচ্ছে এরকম। ফলে এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা লিখছি, এখানে যদি তুলনা করি এটার সাথে এটার, তাহলে কি দেখছি
যে জি এর জায়গায় জি রয়েছে, সাইন এর জায়গায় সাইন রয়েছে, তাহলে এক্স এর জায়গায় রয়েছে আমার কে এক্স মাইনাস এল এক্স, এক্স এর জায়গায় রয়েছে কে এক্স মাইনাস এল এক্স, তাহলে এখানে আমার ডেল্টা ফাংশনটা হবে ডেল্টা কে এক্স মাইনাস এল এক্স। তাহলে প্রথম পদ এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখতেই পারি, যেহেতু আমাদের তিনটে পদ ছিল এরকম, ফলে তিনটে পদের জন্য তিনটে আলাদা আলাদা টার্ম বসাবো। এটা প্রথম পদের জন্য 2 পাই ডেল্টা কে এক্স মাইনাস এল এক্স, দ্বিতীয় পদের জন্য টুয়াইস পাই ডেল্টা কে ওয়াই মাইনাস এল ওয়াই, আর তৃতীয় পদের জন্য ডেল্টা কে জেড মাইনাস এল জেড। তাহলে আমরা ইয়েটা পাচ্ছি এখানে, আমরা পাচ্ছি আমরা এই আকৃতির তিনটা পেলাম। এই তিনটার জন্য যে টুয়াইস পাই ছিল সেই টুয়াইস পাই গুলো গুণ হয়ে আমরা পেয়ে গেলাম টুয়াইস পাই হোল কিউব। এখন যদি আমরা এই এ কে এর পরিবর্তে 2 পাই টু দি পাওয়ার মাইনাস 3/2 বিবেচনা করি, তাহলে এখানে আসবে 2 পাই টু দি পাওয়ার মাইনাস 3/2, এটার জন্য আসবে আমাদের 2 পাই টু দি পাওয়ার মাইনাস 3/2। তাহলে এই দুটো পদ মিলে কিন্তু আমাদের হচ্ছে 2 পাই টু দি পাওয়ার মাইনাস 3, আর তার সাথে এই পদ গুণ আছে প্লাস 3, ফলে ডান পাশে দেখো 2 পাই এর পদটি নেই। ডান পাশে এখানে 2 পাই এর পদটি নেই, আমাদের শুধুমাত্র থাকছে এই অংশটুকু। এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ডেল্টা কে মাইনাস এল। তাহলে যদি আমরা এটা লিখি তাহলে আমার এই পুরোটার সমীকরণ কি আসলো? এই সমীকরণটা ডিরাক ডেল্টা সমীকরণ নির্দেশ করতেছে। এখানে পুরোটা সমীকরণই আমরা লিখেছি এখানে, যে এইটা মানে হচ্ছে এইটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। এই সমীকরণ নির্দেশ করছে ডিরাক ডেল্টা নরমাল। তাহলে আমার তরঙ্গ ফাংশনের আকার কি হবে? তরঙ্গ ফাংশন আমরা যেটা ধরেছিলাম সাই কে আর ইকুয়াল টু এ কে টু দি পাওয়ার আই কে আর, এ কে এখানে আমরা ধরে নিয়েছি এইটুকু। তাহলে তরঙ্গ ফাংশন, নরমালিত তরঙ্গ ফাংশনের আকার হচ্ছে এইটা। এই সমীকরণ ডেল্টা নরমালিত ভরবেগ আইগেন ফাংশন নির্দেশ করছে। তাহলে আমরা বললাম যে গতদিন আলোচনা করেছি বাক্স নরমায়ন। বাক্স নরমায়ন কখন ব্যবহার করি আমরা? কে এর মান যদি বিচ্ছিন্ন প্রকৃতির হয়, কারণ আমরা বাক্সে আবদ্ধ কণার ক্ষেত্রে দেখে এসেছি তার শক্তি বা ভরবেগের মানগুলো বিচ্ছিন্ন। আর এইখানে আমরা ডিরাক ডেল্টা নরমায়ন ব্যবহার করি যখন কে এর মান অবিচ্ছিন্ন প্রকৃতির, অর্থাৎ কে এর যে কোনো মান হতে পারে। এরপরে আমরা আসলে দেখব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মৌলিক প্রমাণ, মূল প্রমাণ যেটা, সেটি দেখতে গেলে তার আগে আমাদের কিছু ধারণা নিয়ে নিতে হবে। একটি হচ্ছে গড় বর্গ বিচ্যুতি। গড় বর্গ বিচ্যুতি কিভাবে নিচ্ছি আমরা? একটা তরঙ্গ প্যাকেট দিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল কোনো কণা আমরা নির্দেশ করছি, বা সোজা কথা এক্স অক্ষ বরাবর গতিশীল কণা নির্দেশ করার জন্য আমরা একটা তরঙ্গ প্যাকেট বিবেচনা করছি। এখন অভিন্ন প্রকৃতির যন্ত্র দিয়ে আমরা এন মানে যতবার সম্ভব, যত অধিকবার সম্ভব ফলাফলটি আমার তত বেশি সঠিক হবে।
আমি এক্সপেরিমেন্ট যত বেশি করব ফলাফলটি তত সঠিক হবে, ফলে এন এর মান যদৃচ্ছ বৃহৎ। অনেকগুলো ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণে তরঙ্গ প্যাকেটের অবস্থান আমরা পরিমাপ করলাম, যথাক্রমে x1, x2, x3 আপ টু xn n সংখ্যক। এই পরিমাপগুলোর গড় কি হবে আমাদের? গড়ের ধারণা আমরা সাধারণ যে গড় করে থাকি, সেই বীজগণিতিক গড় যেটা, সেইটাই আমরা এখানে ব্যবহার করছি, যে পর্যবেক্ষণগুলোর সমষ্টি ডিভাইডেড বাই পর্যবেক্ষণগুলোর সংখ্যা। আমাদের সাধারণ গড়ের ধারণা অনুসারে এটা লিখছে। এখন এই যে গড় মানটা আমরা পেলাম, এই গড় মান থেকে আমরা নিব হচ্ছে এই আলাদা আলাদা পর্যবেক্ষণগুলোর পার্থক্য, বিচ্যুতি কত, পর্যবেক্ষণকৃত ভিন্ন ভিন্ন মানগুলোর বিচ্যুতি। এটি আমরা কেমন করে বের করব? তাহলে এইটা থেকে এইটা অথবা এইটা থেকে এটা আমরা বিয়োগ করব, তাহলে পার্থক্যটা বা কতটুকু পার্থক্য রয়েছে সেটি আমরা পেয়ে যাব। সেগুলো পাচ্ছি আমরা এরকম। তাহলে এটি হচ্ছে সাধারণ বিচ্যুতি, গড় মান থেকে পর্যবেক্ষণকৃত ভিন্ন ভিন্ন মানগুলোর বিচ্যুতি। এখান থেকে আমরা চলে যাব বর্গ বিচ্যুতিতে। বর্গ বিচ্যুতি, তাহলে এগুলো বর্গ করতে হবে। গড় বর্গ বিচ্যুতি, প্রথমে বর্গ বিচ্যুতি, তারপরে তার গড় নিতে হবে। গড় আবারও আমরা এরকম করে নেব, তবে এইবার কিন্তু বর্গ বিচ্যুতির গড় নেব। এখানে হচ্ছে আমরা গড়ের যে ফর্মুলা সেটাই ব্যবহার করেছি, এখানেও আমরা গড়ের সাধারণ ফর্মুলাটাই ব্যবহার করব। সমীকরণটি কি আসবে আমাদের? দেখো এরকম আসছে, যে প্রথমে আমরা আলাদা আলাদা করে এই যে বিচ্যুতিগুলো বের করলাম, বিচ্যুতিগুলোর বর্গ নেওয়া হলো, অতঃপর সেইগুলোর যোগফলকে সংখ্যা দিয়ে ভাগ করে আমরা গড় বর্গ বিচ্যুতি পাচ্ছি। গড় বর্গ বিচ্যুতিকে আমরা এরকম দিয়ে প্রকাশ করছি। এই সমীকরণটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা কি পাই দেখা যাক। এটাকে আমরা ভেঙে ফেললাম, প্রথম পদটাকে ভাঙলে a minus b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙলাম, সবগুলো পদকে আমরা a minus b হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে ফেললাম। এখন এখান থেকে আমরা লাইক টার্ম গুলো এক জায়গায় করে নিচ্ছি, মানে যেগুলো দেখতে একই রকম সেগুলোকে এক জায়গায় করলাম। আবার এই পদগুলো দেখতে একই রকম, এদেরকে এক জায়গায় করলাম। আবার এই পদগুলো দেখতে একই রকম, সেগুলোকে আমরা, যেহেতু এগুলো একই জিনিসের পুনরাবৃত্তি, একই পদের পুনরাবৃত্তি, ফলে আমরা যোগ না দেখে আমরা সরাসরি এই হিসাবে এটাকে প্রকাশ করছি। নিচের এন কিন্তু আমাদের এরকম থাকলো। এবার এটাকে কি লেখা যেতে পারে? আমরা একটু ভেঙে লিখলাম জিনিসগুলোকে। ভেঙে লিখলে এই পদটি কি নির্দেশ করছে? পরিমাপগুলোর বর্গের গড়। পরিমাপগুলোর বর্গের গড়, পরিমাপ হচ্ছে এক্স, তার বর্গ, সেই বর্গের গড়, সেই বর্গের গড়। তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি। এটা তো আমরা দেখেই আসছি, এটি হচ্ছে গড়, পরিমাপগুলোর সরাসরি গড়। এইখানে এটা ক্যান্সেল করলে এটি আমাদের থাকছে গড়ের বর্গ। এটি হচ্ছে বর্গ করে তারপরে গড় করছি, আর এইখানে হচ্ছে যে আগে গড় করছি অর্থাৎ এক্স বার করছি, এটা করছি, করার পরে তার বর্গ করছি। তাহলে লেখাটা আমরা কিভাবে লিখবো? বাম পাশটা এরকমই থাকলো আমাদের, ডান পাশে কি হচ্ছে আমাদের? এটার পরিবর্তে আমরা লিখতে পারছি, বাম পাশটা এরকমই থাকলো আমাদের, ডান পাশের প্রথম পদটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, দ্বিতীয় পদে 2 থাকলো, এইটুকুর পরিবর্তে আমরা লিখছি এইটা, এই এক্স বারের পরিবর্তে লিখছি এইটা, আর ডান পাশে আমাদের এন এন ক্যান্সেল হয়ে আমাদের যা থাকলো সেটি হচ্ছে এই।
এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করছি, যেহেতু এক্স বার দুটো রয়েছে, তার মানে এক্স বারের স্কোয়ার। এই দুটো মিলে আমার কি আসছে দেখো, যে এক্স স্কোয়ার বার মাইনাস এক্স বার স্কোয়ার, অর্থাৎ বর্গের গড় বিয়োগ গড়ের বর্গ, বর্গের গড় বিয়োগ গড়ের বর্গ। সেটি কি জিনিস নির্দেশ করতেছে? গড় বর্গ বিচ্যুতি, গড় বর্গ বিচ্যুতি। এইটা হচ্ছে গড় বর্গ বিচ্যুতি, গড় বর্গ বিচ্যুতি। তাহলে গড় বর্গের বিচ্যুতি হচ্ছে বর্গের গড় বিয়োগ গড়ের বর্গ তার সমান। এটাকে যদি আমরা ডেল্টা এক্স বলি, এই ভিতরের অংশটাকে যদি আমরা ডেল্টা এক্স বলি, এইটুকুকে ডেল্টা এক্স বললে তাহলে আমরা পুরো জিনিসটাকে এরকম আমরা লিখতে পারি, ডান পাশে যেমন ছিল তেমনই থাকছে। এটা যদি বর্গমূল করি উভয় পক্ষে আমরা, তাহলে আমরা পাচ্ছি ডেল্টা এক্স ইকুয়াল টু এত। এইটাকে আমরা বলি হলো ডেল্টা এক্স কে বর্গমূল গড় বর্গ বিচ্যুতি, ডেল্টা এক্স কে বর্গমূল গড় বর্গ বিচ্যুতি বলা হয়ে থাকে। অথবা আমরা উল্টো করেও বলতে পারি গড় বর্গ বিচ্যুতির বর্গ। ডেল্টা এক্স হলো আমাদের বর্গমূল গড় বর্গ বিচ্যুতি অথবা গড় বর্গ বিচ্যুতির বর্গমূল, দুই রকম ভাবেই আমরা বলতে পারি। এই ধারণাটি আমাদের এক্ষুনি কাজে লাগবে। অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এর আগেও একটা চ্যাপ্টারে অধ্যায়ে আমরা আলোচনা করে এসেছি। সেখানে আমরা পরীক্ষামূলক প্রমাণগুলো দেখেছিলাম, এখানে আমরা গাণিতিক প্রমাণটা, যথাযথ প্রমাণটা দেখতে চাই। এক্স অক্ষ বরাবর গতিশীল একটি কণার যে কোনো সময়ে অবস্থানের গড় বর্গের বিচ্যুতির বর্গমূল, গড় বর্গের বিচ্যুতির বর্গমূল, যেটাকে আমরা অবস্থানের অনিশ্চয়তা তথা অবস্থান পরিমাপে ভুলের পরিমাণ হিসাবেও বর্ণনা করতে হবে। তার মানে এইটুকু হলো আসলে অবস্থানের অনিশ্চয়তা। একই রকম ভাবে ভরবেগের অনিশ্চয়তা, এই দুটোর গুণফল আমরা বলে এসেছি যে এইচ আমরা তিন রকম ভাবে বলেছিলাম। কখনো বলেছিলাম গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ, ডেল্টা এক্স, ডেল্টা পি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ। কখনো আমরা বলেছিলাম ডেল্টা এক্স, ডেল্টা পি এক্স greater than or equal to h কাট। আবার আমরা বলেছিলাম ডেল্টা এক্স, ডেল্টা পি এক্স greater than or equal to h কাট বাই 2। এই তিন রকম ভাবে আমরা বর্ণনা করে এসেছি। এইটি কখন প্রযোজ্য? এইটি প্রযোজ্য হলো এই যে অনিশ্চয়তা, অনিশ্চয়তাকে যদি আমরা এরকম ভাবে সংজ্ঞায়িত করি, অনিশ্চয়তাকে যদি গড় বর্গের বিচ্যুতির বর্গমূল হিসাবে সংজ্ঞায়িত করি, তবেই কেবলমাত্র আমরা এই সমীকরণে পৌঁছতে পারি, তাছাড়া আমরা অন্য সমীকরণগুলোতে পৌঁছাবো। গাণিতিকভাবে আমরা এটা লিখতে পারি এখান থেকে, সংজ্ঞানুসারে অবস্থানের অনিশ্চয়তা, যেটা আমরা এই মাত্রই একটু আগে এই যে এখানে আমরা দেখে আসলাম। এই যে এখানে আমরা দেখছি ডেল্টা এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার বার মাইনাস এক্স বার স্কোয়ার, ডেল্টা এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার বার মাইনাস এক্স বার স্কোয়ার। এই যে সেটাই আমরা লিখলাম। এটাকে যদি, এটি হলো আমাদের অবস্থানের অনিশ্চয়তা, অবস্থানের অনিশ্চয়তা এটি আমাদের। তাহলে অবস্থানের গড় বর্গ বিচ্যুতি, অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গ করে নিলাম, বর্গ করে নিয়ে এই সমীকরণটি পেলাম। একই রকম ভাবে আমরা যদি ভরবেগের গড় বর্গ বিচ্যুতি নেই, তাহলে এই সমীকরণ 1 নম্বর সমীকরণের মতো করে আমরা 2 নম্বর সমীকরণটাও লিখতে পারি। এখন গাণিতিক ভাবে আমাদের প্রমাণ করতে হবে আসলে এই জিনিস। তার মানে যদিও আমরা শুরু করব এই দুটোর গুণফল দিয়ে শুরু করব,
শেষ পর্যন্ত যে বর্গমূল করে আমরা এই চেহারায় ফিরে আসবো। আমরা স্থানাঙ্ক ব্যবস্থার মূলবিন্দুটাকে এমন ভাবে নির্বাচন করলাম যাতে এক্স বার অর্থাৎ গড়ের মানটা 0 হয়। সুবিধা কি? তাতে আমার আর বিয়োগ করতে হবে না নতুন করে, বা জটিলতাটা হিসাবটা অনেকটা সুবিধা হবে। সেই জন্য আমরা গড় মানটাকে স্থানাঙ্ক ব্যবস্থার মূলবিন্দু এমন ভাবে নির্বাচন করা হলো যাতে করে এক্স বারটা অর্থাৎ পরিমাপগুলো গড় 0 হয়। অর্থাৎ কিছু ধনাত্মক পরিমাপ থাকবে, কিছু ঋণাত্মক পরিমাপ থাকবে, তাদের গড় হবে 0। আবার একই রকম ভাবে ভরবেগ স্পেসে, মোমেন্টাম স্পেসে আমরা এমন ভাবে মূলবিন্দু নির্বাচন করলাম যাতে করে গড় ভরবেগটা 0 আসে। আমরা বললাম যে এর ফলে আমাদের হিসাবের কিছু সুবিধা আমরা পাবো, ক্যালকুলেশনটা ছোট হয়ে। তাহলে এই দুটো যদি আমরা বসাই ওখানে, এই দুটো যদি মান যদি আমরা ওখানে বসাই, তাহলে এক্স স্কোয়ার গড় বর্গ বিচ্যুতির সমীকরণটি এইটুকুতে সীমাবদ্ধ থাকবে, তেমনি ভরবেগের গড় বর্গ বিচ্যুতি সেটা এইটুকুতে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ এর পরে যে টার্মটা ছিল, এর পরে আমাদের টার্মটা ছিল এরকম, যেহেতু পি বার ইকুয়াল টু 0, পি বার ইকুয়াল টু 0, তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে গেল। একই রকম ভাবে এক্স থেকে ওই টার্মটা ক্যান্সেল হয়ে যায়, আমাদের ছোট হয়ে গেল, সমীকরণ দুটো আকৃতি ছোট হয়ে গেল। এখন এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতেই পারি বাম পক্ষের সাথে বাম পক্ষ, বাম পক্ষের সাথে বাম পক্ষ, আর ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ করে আমরা এরকম লিখতেই পারি। লিখলাম আমরা এরকম। এখন আমরা আসি এগুলোর বিস্তারিত ব্যাখ্যায়। যে তরঙ্গ ফাংশন যদি নরমায়িত হয় তাহলে আমরা এই শর্তটা জানি। নরমায়িত মানেই আসলে এককে নরমায়িত, নরমালাইজ টু ইউনিট। এক্স স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু বা গড় মান, বর্গের গড় বা বর্গের অভিষ্ট মান, এক্সপেকটেশন ভ্যালু সমীকরণ আমরা জানি এরকম। সাই স্টার সেই চলকটা যার এক্সপেকটেশন ভ্যালু আমরা বের করব, প্রত্যাশিত মান আমরা বের করব, ইনটু সাই ডিএক্স একমাত্রিক ক্ষেত্রে। যদি ত্রিমাত্রিক ক্ষেত্র হতো তাহলে এখানে আমরা এক্স এর পরিবর্তে আর লিখতাম। এইটাকে আমরা ভেঙে একটু এরকম লিখতেই পারি। তাহলে সাই স্টার সাই ঠিকই থাকলো, এক্স এবং এক্স গুণ হয়ে আবারও এক্স স্কোয়ার থাকলো, অর্থাৎ সমীকরণটি অপরিবর্তিত থাকছে। একই রকম ভাবে পি স্কোয়ারের অভিষ্ট মান আমরা জানি, পি হলো আই আই মাইনাস আই এইচ কার ডেল ডেল এক্স। পি এক্স হলো আমাদের px equal to minus I h cut del del x। এটাকে আমরা সাজিয়ে লিখতেই পারি এরকম h cut by I del del x, সেই ফর্মটা লেখা হয়েছে। h cut by I হোল স্কয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, ভিতরে থাকলো আমাদের এইটুকু। এখানে স্কয়ার রয়েছে, অর্থাৎ দুইবার ddx করতে হবে। তাহলে আমরা এটাকে ভেঙে লিখলাম ddx এবং আরো একবার ddx। এটাকে একটু সিম্পলিফাই করলে এটা দিয়ে অপারেট করার ফলে ddx অফ সাই আমরা এটা পেলাম। দ্বিতীয়বার যখন আমরা অপারেট করব আবার এটা দিয়ে, তখন আমার সমীকরণের চেহারা আসছে এরকম। এই দুটো মিলে হয়ে গেল এইটা, আর সাই স্টার এবং সাই এগুলো অ্যাজ ইট ইজ থাকলো যেমন রয়েছে। এইটাকে আমরা এখন সমাকলন করব। এটাকে সমাকলন করতে যে আমরা ইউভি মেথডটা ব্যবহার করব। আমরা এইটুককে ধরবো ইউ আর এইটুককে ধরবো ভি। আমরা ইউভি এর ফর্মুলা জানি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স।
সেই ফর্মুলা অনুসারে যদি আমরা, এটা তো বাইরে ছিল, বাইরেই থাকলো, এটি ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, যেহেতু এক্স এর সাপেক্ষে দুইবার ব্যবকলন আছে, একবার ইন্টিগ্রেশন করলে একটা ব্যবকলন কমে যাবে, তাহলে থাকলো হচ্ছে আমাদের ddx অফ সাই মাইনাস ddx অফ ইউ মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ইউ, ddx অফ ইউ করলে আমরা এটা পাচ্ছি। তারপরে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এই পদ্ধতি পাচ্ছি। অর্থাৎ ইউভি ফর্মুলা যদি আমরা যথাযথভাবে প্রয়োগ করি, তাহলে আমরা এটাকে, এটার পরিবর্তে এই সমীকরণটা লিখতে পারি। এখন সাই যেহেতু মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি সীমাতে, অর্থাৎ অসীম দূরত্বে তরঙ্গ ফাংশন শূন্য হবে, যেহেতু তরঙ্গ ফাংশনের একটি শর্ত রয়েছে যে তরঙ্গ ফাংশন সব জায়গাতে সসীম হতে হবে, বিশেষ দু একটি ক্ষেত্র ব্যতীত তরঙ্গ ফাংশন সর্বত্র সসীম হতে হবে, সেই শর্তের উপরে ভিত্তি করে আমরা বলছি মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটিতে সাই জিরো, ফলে আমাদের ফার্স্ট টার্মটা জিরো হয়ে যাবে। এই ফার্স্ট টার্মটা জিরো হবে, এইটুকু জিরো হলে আসলে এটা সহ পুরো টার্মটাই জিরো হয়ে যাবে, তাহলে থাকবে শুধু আমাদের এই। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু এই সেকেন্ড টার্মটা থাকলো, ফার্স্ট টার্মটা আমাদের থাকলো। এবার 3, 4 এবং 5 নম্বর সমীকরণ থেকে, 3-এ কি ছিল আমাদের, 3-এ ছিল এইটি, 3 হলো এইটি, 4 হলো এইটি, তার পরিবর্তে এসছে এইটার পরিবর্তে, তাহলে এটার পরিবর্তে বসাচ্ছি আমরা এরকম। আবার 5-এ আমরা যে এই পি স্কোয়ার বারের মান পেয়েছি, তাহলে এই দুটো মান বসাবো আমরা ওখানে, আর বাম পাশে থাকবে হচ্ছে আমাদের এই। বাম পাশে আমাদের এইটা ছিল, থাকলো এটা, এইটা আমরা বসালাম হলো ডেল্টা এক্স তার হোল স্কোয়ার, তার পরিবর্তে, আর এইটা হলো ডেল্টা পি তার হোল স্কোয়ার, তার পরিবর্তে আমরা এটা বসালাম। এখন এইটাকে হিসাবে সুবিধার্থে, এই টার্মটাকে হিসাবে সুবিধার্থে আমরা এরকম একটা সমাকলন, এরকম আকৃতির একটা সমাকলন বিবেচনা করছি। এখানে আমরা এইটুকুকে একটা ফাংশন ধরছি, এইটুকুকে ধরবো ইউ, আর এইটুকুকে ধরবো ভি। এই ধরে এটাকে আমরা সিম্পলিফাই করলে এইটার সাথে মিল রয়েছে এমন কিছু সমীকরণ আমরা পাবো, সেই জন্য আমাদের এই সমীকরণটি বিবেচনা করা হচ্ছে। এটাকে যদি আমরা আবারও ইউভি ফর্মুলায় সমাকলন করি, তাহলে এইটা বলেছি আমরা ইউ ধরবো, এইটা বলেছি আমরা ভি ধরবো, তাহলে এটাকে আমরা ধরবো ভি, তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এইটুকুর ইন্টিগ্রেশন করলে একবার ডিফারেন্সিয়েশন আছে, আর একবারই ইন্টিগ্রেশন করছি, ফলে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে শুধুমাত্র আমার ফাংশনটা থাকবে এখানে, মাইনাস ডিডিএক্স অফ ইউ, ফর্মুলা হচ্ছে মাইনাস ডিডিএক্স অফ ইউ, এই যে ডিডিএক্স অফ ইউ, তারপরে রয়েছে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, অর্থাৎ এইটুকুর ইন্টিগ্রেশন করলে আগের মতো আবার আমরা পাবো সাই, আর শেষ ডিএক্স টুকু থেকে গেল। তাহলে বাম পাশটা যেমন ছিল তেমনই আছে, ডান পাশের প্রথম পদটা আমাদের আবারও জিরো এই শর্ত অনুসারে, এই শর্ত অনুসারে যেহেতু অসীমে তরঙ্গ ফাংশন শূন্য, ফলে এই ফার্স্ট টার্মটা আমাদের জিরো হয়ে যাবে, থাকবে মাইনাস অফ এইটা। এই পদটি থাকলো। এখান থেকে আমরা দেখছি এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এই অংশটুকুকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো,
এখানে ইউ রয়েছে, ভি রয়েছে, অর্থাৎ দুটো জিনিসের গুণফল হিসেবে রয়েছে। তাহলে আমরা পাবো হচ্ছে 1 ইন্টু ডি সাই বাই ডিএক্স প্লাস, সরি, আমরা পাবো হচ্ছে এইটুকুর পরিবর্তে 1 ইন্টু সাই প্লাস, এখানে পাবো আমরা এক্স ডি সাই বাই ডিএক্স। জাস্ট এটাই, এর পরিবর্তে আমরা এইটুকু বসাবো। বসালাম সেইটুকু। এটাকে আমরা একটু ভেঙে লিখছি, এরকম দুটো পদ আলাদা আলাদা করে লিখছি। এবার এটাকে আমরা সাইড চেঞ্জ করে, পার্শ্ব পরিবর্তন করে আমরা আসছি, এইটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এই টার্মটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, লিখছি আমরা ডান পাশে। তাহলে লিখলে এরকম পাচ্ছি আমরা। এখন এইটার মান আমরা কি জানি? এটা তো আমাদের সে নরমায়ন শর্ত, এটা আমাদের সে নরমায়ন শর্ত। ফলে এর পরিবর্তে মাইনাসটা ঠিকই থাকবে, এর পরিবর্তে আমরা লিখবো 1। ডান পাশে এই দুটো রাশি থাকলো। এইখানে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে আছে এক্স সাই আর এখানে আছে এক্স সাই স্টার। তার মানে এইটুকু হচ্ছে এইটুকুর জটিল যুগ্ম, কমপ্লেক্স কনজুগেট। এইটুকু হচ্ছে এইটুকুর কমপ্লেক্স কনজুগেট। আবার এইটুকু হচ্ছে এইটুকুর কমপ্লেক্স কনজুগেট, জটিল যুগ্ম। তার মানে আমরা একবারে বলতে পারি এই পুরো টার্মটা হচ্ছে এই পুরো টার্মের জটিল যুগ্ম। তাহলে আমরা দেখছি বাম পাশে আমাদের নরমায়ন শর্ত, আর ডান পাশে যে দুটো টার্ম রয়েছে এই টার্ম দুটো একটা আর একটার কমপ্লেক্স কনজুগেট বা জটিল যুগ্ম। সুবিধা কি আমাদের? এটাকে সাজায় লেখা হয়েছে, আর কিছু না। বাম পাশের অংশটুকু সাই স্টার সাই ডিএক্স ইকুয়াল টু 1, নরমায়নের শর্ত। আর ডান পাশের পদ দুটো পরস্পরের জটিল যুগ্ম। আর ডান পাশের যে কোনো একটা পদকে আমরা লিখলাম এ প্লাস আইবি। যেহেতু এরা জটিল রাশি, জটিল রাশির সাধারণ আকার হচ্ছে এ প্লাস আইবি, তাহলে এইটুকু আমরা লিখছি এ প্লাস আইবি। এইটুকু ইকুয়াল টু এ প্লাস আইবি। তাহলে এর জটিল যুগ্ম নিলে, এর জটিল যুগ্ম নিলে সেটি কি হবে? এইটুকুর জটিল যুগ্ম নিলে এই স্টারটা উঠে যাবে, এই যে এখানে স্টারটা উঠে গেছে। আবার এইটুকুর জটিল যুগ্ম নিলে এক্স যেহেতু বাস্তব রাশি, এক্সটা ঠিকই থাকবে, সাই এর উপর একটা স্টার, এই যে সেটা আসবে। আর এই পাশে জটিল যুগ্ম নিলে আই এর টার্মের চিহ্নটা পরিবর্তন। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে এই টার্মকে যদি এরকম লিখি তাহলে এই টার্মকে এরকম লেখা যায়। এই তিনটে মান, এই তিনটে মান আমরা আগের সমীকরণটাতে বসাবো। সবগুলো মান যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি এরকম। কারণ আমার ডান পাশের দুটো রাশি ছিল একটা আর একটা জটিল যুগ্ম, তাহলে এইটার জটিল যুগ্ম এটা, আর বাম পাশে ছিল -1। এখান থেকে আমরা সিম্পলিফাই করে পাচ্ছি হলো কাটাকাটি, যে এই টার্ম ক্যান্সেল হলে আমাদের থাকছে টুয়াইস এ ইকুয়াল টু -1। এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু 1/4। এখন আবার a প্লাস আইবি এর পরম মান যদি আমরা বিবেচনা করি, তাহলে a প্লাস আই মডুলাস অফ a প্লাস আইবি ইকুয়াল টু রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা যদি বর্গ নেই আমরা তাহলে এরকম পাচ্ছি। এই সমীকরণ থেকে আমরা বলছি, দেখো এই যে এখানে আমরা বলছি যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। বি ছোট হোক আর বড় হোক, বি ছোট হোক আর বড় হোক, বি যদি শূন্য হয় তাহলে এইটুকু সমান এইটুকু, বি যদি শূন্য হয় তাহলে বাম পক্ষ সমান সমান a স্কয়ার,
আর বি যদি শূন্য না হয়, আদার দেন কিছু হয়, এখানে যেহেতু যোগ চিহ্ন রয়েছে, তার মানে এই অংশটা হচ্ছে অবশ্যই এ স্কোয়ারের চাইতে বড় অথবা সমান। মডুলাস অফ এ প্লাস আই বি স্কোয়ার, এইটি হচ্ছে অবশ্যই এ স্কোয়ারের চেয়ে বড় অথবা সমান। এই ধারণাটি আমরা পরের পৃষ্ঠায় যে লিখছি। এই যে a plus I modulus of a plus ib whole square, a plus ib square greater than or equal to a square. and a plus ib আমরা কাকে ধরেছিলাম? এইটাকে ধরেছিলাম আমরা a plus i। আর a মানে কত, a স্কয়ার মানে কত, আমরা পেয়ে এসেছি 1/4। তাহলে আমরা মান দুটো বসালাম। এখন আমরা নতুন একটা জিনিস জানবো, সোয়ার্জের অসমতা। সোয়ার্জের অসমতাতে বলা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে আমাদের এরকম, ইন্টিগ্রেশন এফ স্টার এফ ডিএক্স ইন্টিগ্রেশন জি স্টার জি ডিএক্স, এই দুটোর গুণফল হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু এফ স্টার জি। অর্থাৎ এখান থেকে একটা নেব, এখান থেকে আরেকটা নেব। এটাকে এরকম করেও যেমনি লিখতে পারি, আবার এরকম করেও লিখতে পারি আমরা, জি স্টার এফ ডিএক্স, এরকম করে আমরা লিখতে পারি। তাহলে এখানে কি কি আছে আমাদের? একই ফাংশন এবং তার জটিল যুগ্ম, এখানেও একই ফাংশন এবং তার জটিল যুগ্ম, আর এখানে রয়েছে দুটো ভিন্ন ফাংশন, একটার ফাংশন আর একটার জটিল যুগ্ম, এক ফাংশন ইটসেলফ আর এক ফাংশনের জটিল যুগ্ম। তাহলে সোয়ার্জের অসমতাটার গাণিতিক সমীকরণ হচ্ছে এরকম। এই সমীকরণে যদি আমরা এফ এর মানটা এরকম বসাই, এফ এবং জি এর মান যদি এরকম ধরে নিই আমরা, এই সমীকরণে এফ এর মান আমরা ধরে নিলাম এফ ইকুয়াল টু ডিডিএক্স অফ সাই। তাহলে এফ স্টার হবে ডিডিএক্স অফ সাই স্টার। একই রকম ভাবে জি আমরা ধরলাম এক্স সাই, তাহলে জি স্টার হবে এক্স সাই স্টার। এইটা যদি আমরা সোয়ার্জের ওই সমীকরণে বসাই, সোয়ার্জের অসমতার সমীকরণে বসাই, যে এফ স্টার এফ ডিএক্স জি স্টার জি ডিএক্স, এফ আমরা কত ধরেছি? এফ ধরেছি এটা, তাহলে এইটা হলো এফ স্টার, এইটা হলো এফ, এফ এইটুকু নির্দেশ করছে এফ স্টার এফ ডিএক্স। জি আমরা ধরেছি এক্স সাই, সেটি হলো এটা, তাহলে জি স্টার এটা, তার মানে এইটি হচ্ছে জি স্টার, এটি হলো জি। সোয়ার্জের অসমতা অনুসারে আমরা এইটাকে বলতে পারি এরকম, যে এই দুটোর গুণফল হচ্ছে এই গুণফলের চাইতে বৃহত্তর অথবা সমান, বৃহত্তর অথবা সমান। এখন এখান থেকে আমরা দেখছি যে এই যে অংশটুকু, এই অংশটুকু কার চাইতে বড়? এই অংশটুকু হলো গ্রেটার দেন অর ইকুয়াল টু 1/4, এই অংশটুকু গ্রেটার দেন অর ইকুয়াল টু 1/4। আমরা যদি আপাতত সমান সমানই ধরি, তাহলে এইটুকুর পরিবর্তে লিখছি আমরা 1/4। আর এইটা আবার দেখো, যে আমরা আগে 6 নম্বর সমীকরণে আমরা পেয়ে এসেছি যে এইরকম একটা জিনিস, এই পদটি হচ্ছে এইটা আর এই পদ হচ্ছে এইটা, এই দুটোর গুণফল আবার কার সমান? এইটুকু সমান। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা এটা লিখতেই পারি, এই দুটোর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/4। তাহলে আমাদের কি আসছে সমীকরণটা? এটা ইকুয়াল টু এরকম। তাহলে আমরা 6, 8 এবং 9 নম্বর সমীকরণ মিলিয়ে আমরা লিখছি 6, 8 এবং 9 নম্বর, এই তিনটা সমীকরণ মিলিয়ে, বা 6 এবং 8 এর মান যদি আমরা 9 নম্বরে বসাই, 6 এর মান এবং 8 এর মান যদি আমরা 9 নম্বরে বসাই, তাহলে আমাদের সমীকরণটা আসে এরকম। এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা পাবো হচ্ছে
ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ কাট বাই 2। এইটাকেই আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মানে অ্যাকিউরেট প্রমাণ হিসাবে ধরে থাকি। আর এই প্রমাণটি কখন আসবে? যদি আমরা শুরুতেই যে ডেল্টা এক্স এবং ডেল্টা পি এক্স এর ডেল্টা এক্স এবং ডেল্টা পি এক্স এর যে রাশিমালা আমরা ধরে এসেছি ওই রকম ভাবে যদি ধরি তাহলেই কেবলমাত্র এই সমীকরণে এসে পৌঁছানো সম্ভব। আর তা না হলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর সংজ্ঞা যদি অন্যরকম হয় তাহলে এই নীতিটাও এই সমীকরণটির চেহারাটাও একটু পাল্টে যাবে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এইটি প্রস্তুত করতে এই বইগুলোর সহযোগিতা নিয়েছি। তোমরা নিজেরাও মনে করলে এই বইগুলো একটু খুলে দেখতে পারো। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবে সবাই। আবারও নিশ্চয়ই দেখা হবে সবার সাথে। আল্লাহ।